আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে এসেছি। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব গ্রাফিক ডিজাইন লেভেল 3 এর কিছু কোয়েশ্চেন, যেগুলো কিনা আপনাদের অবশ্যই জানতে হবে। সো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। এখানে যে বলে রাখা ভালো, এখানে যে সকল কোয়েশ্চেন দেয়া আছে এগুলা সমস্ত কিছু ইন্টারনেট থেকে ডাউনলোড করা। আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা আপনারা যদি চান এই পিডিএফটা আপনাদের ভিডিও লিঙ্ক আকারে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আমাদের প্রথম যে প্রশ্নটা, সেটাতে লেখা আছে হোয়াট ইজ ব্লিড এরিয়া অ্যান্ড হোয়াই আর ইউ ইউজ ব্লিড ইন ইউ ডিজাইন। মানে ব্লিড এরিয়া কি এবং ব্লিড এরিয়া আমাদের ডিজাইনে আমরা কেন ইউজ করি। তো ব্লিড এরিয়া হচ্ছে ট্রিম করার পর সাদা বর্ডার এড়াতে ডকুমেন্টের বাইরের অতিরিক্ত স্থান। মানে দেখেন, এখানে কিছু ব্লিড এরিয়া এক্সাম্পল দেওয়া আছে। ব্লিড এরিয়া মানে হচ্ছে এই যে আমরা নতুন ডকুমেন্ট নেওয়ার সময় লাল যে একটা দাগ চলে আসছে, এটা হচ্ছে ব্লিড এরিয়া, এবং এর ভিতরে থাকে সেফটি মার্জিন, ইনার সেফটি মার্জিন এগুলা। তো ইনার সেফটি মার্জিনের বাইরে যাবে না কোনো লেখা, এর বাইরে কাটা পড়বে। তো কাটার যে একটা স্থান, এই কাটার যে স্থানটাকে বলা হয় মূলত ব্লিড এরিয়া, ঠিক আছে। তারপরে এই এক্সাম্পলটা আরো ভালোভাবে বোঝার জন্য তো আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। এই যে এদিক দিয়ে কাটা হবে এবং এটা হচ্ছে ব্লিড এরিয়া, মানে কাটিং এর বাইরে থাকবে ব্লিড এরিয়া, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ইলাস্ট্রেটরের ব্লিড এরিয়া কিভাবে নিতে হয়, আমরা যদি কন্ট্রোল এন দিয়ে একটা নতুন ডকুমেন্ট নিই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এই যে এখান থেকে এই যে ব্লিড এরিয়া অ্যাডভান্স অপশন, এখানে দেখেন লেখা আছে ব্লিড 0.125 যদি আমরা দিই বা 4 পিটি দিলাম, ক্রিয়েট করি যদি একটা আউটপুট আমরা এই দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা ব্লিড এরিয়া চলে আসছে। যখন আমাদের কাটিং হবে তখন এইটা এবং এটার ভিতরে এই সাইড বরাবর কাটিং হবে। তার মানে আমাদের ডিজাইন কিন্তু কাটা পড়তেছে না, আমাদের লেখাও কাটা পড়তেছে না, লেখা থাকবে এটার ভিতরে, ডিজাইন আসতে পারবে এই পর্যন্ত, ঠিক আছে। সো আশা করি এই ব্লিড এরিয়া সম্পর্কে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমরা এরপরের যে প্রশ্নটা সেটা নিয়ে এখন আলোচনা করব, ঠিক আছে। তো এখন এই প্রশ্ন নিয়ে আলোচনা করার আগে আমাদের এখান থেকে লেখা আছে হোয়াট ইজ ক্রপ মার্ক, রেজিস্ট্রেশন মার্ক। তো আমরা প্রথমে ক্রপ মার্ক নিয়ে একটু কথা বলি। এই ক্রপ মার্কটা কি? এই যে আমরা একটু আগে কথা বললাম ব্লিড এরিয়া, ব্লিড এরিয়া মিনিং ছিল এই যে এটা, এই যে এটা। তারপরে এর ভিতরে থাকবে হচ্ছে ক্রপ মার্ক, মানে ব্লিড এরিয়া থাকবে বাইরে, ক্রপ মার্ক থাকবে ভিতরে, মানে ক্রপ মার্কের সোজাসুজি হবে কাটা, ঠিক আছে। তো ক্রপ মার্কের সোজাসুজি কাটা হবে। সো এখান থেকে লেখা আছে ক্রপ মার্কের আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এই দেখেন এখান থেকে লেখা আছে এই যে এটা হচ্ছে আমাদের মেইন ডিজাইন এবং এটা বরাবর কাটা হবে, এটার ভিতরে থাকবে আমাদের লেখা এবং অন্যান্যগুলা। তো আমাদের ডিজাইনের বেশি বাইরেও যাবে না, আবার ডিজাইনের ভিতরে যে লেখাগুলা এগুলো আমাদের কাটা যাবে না। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ইলাস্ট্রেটরের ভিতরে এই কাটিং মার্ক বা ক্রপ মার্ক কিভাবে দিতে হয় এখন আমরা সেটা একটু দেখে আসি। ধরেন এটা আমাদের ডিজাইন, এটা আমাদের কাজ করা কমপ্লিট। এখন অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ক্রিয়েট টিম মার্ক। এই টিম মার্কে যদি আমরা ক্লিক করি, এই দেখেন আমাদের চারদিক বরাবর চারটা লাইন চলে আসছে। এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। যখন আমাদের ডিজাইন কাটা যাবে, এই যে একদম লাইন বরাবর কাটা যাবে, এটার ভিতরে একটা সেফটি মার্জিন থাকবে, এটার ভিতরে থাকবে আমাদের লেখা, এই পর্যন্ত থাকবে আমাদের হচ্ছে ডিজাইন। তার মানে আমাদের ডিজাইনের প্রান্ত বরাবর কাটা যাবে এবং ব্লিড এরিয়ার ভিতরে কাটা যাবে। তার মানে আশা করি আপনারা এখন এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন আমরা রেজিস্ট্রেশন মার্ক, এই রেজিস্ট্রেশন মার্কটা কি এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। রেজিস্ট্রেশন মার্ক বলতে আমরা বুঝি, এই দেখেন ফটো ইলাস্ট্রেটরে যখন প্রিন্ট করা হয়, তো প্রিন্ট করার পরে আমরা জানি প্রিন্ট হয় মূলত চারটা কালারে, CMYK, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এই চারটা কালারে মূলত প্রিন্ট হয়। তো প্রিন্ট হওয়ার সময় কোন কোনটা কোন কালার, এটা যে প্রিন্টার নির্ধারণ করবে, এখানে এই একটা মার্কের মাধ্যমে এটা নির্ধারণ করে দেওয়া হয়। এই নির্ধারণ করে দেওয়া হয় আর হওয়ার যে মাধ্যমটা সেটাই হচ্ছে রেজিস্ট্রেশন মার্ক। তো আমি আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কোয়েশ্চেনে কিন্তু অনেক সময় লেখা থাকে যে রেজিস্ট্রেশন মার্ক, টিম মার্ক, কাটিং মার্ক এই বিষয়গুলো অ্যাপ্লাই করতে। সো আমি আশা করব আপনারা সবাই এই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন।
তারপর আমরা আসি ডিপিআই। ডিপিআই মিনস ডট পার ইঞ্চি। দেখেন আমরা যদি ফটোশপে যাই, এই ছবি একটা ছবিকে যদি যদি আমরা অনেক বেশি জুম ইন করি, জুম ইন করার পর দেখবেন এই যে একটা স্কোয়ার বরাবর একটা হচ্ছে স্কোয়ার চলে আসছে, এই যে স্কোয়ার চলে আসছে। এই যে প্রতি ইঞ্চিতে এই ডটগুলোর যে সংখ্যা, প্রতি ইঞ্চিতে ডটগুলোর সংখ্যাকে বলা হয় ডিপিআই। ডিপিআই এটা আপনারা অনেকটা জুম ইন করার পরে এই অপশনটা পাবেন, অথবা আপনারা এই অপশনটা পাবেন না। সো আশা করি এটাও প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন। তারপর লেখা আছে হুইচ কালার মোড ইউজুয়ালি ইউজ ফর প্রিন্টিং প্রসেস। মানে প্রিন্টিং প্রসেসের জন্য, মানে প্রিন্টিং প্রসেস করার জন্য কোন কালার ব্যবহার করা হয়। আমরা একটু আগে বলেছি প্রিন্টিং প্রসেসের জন্য সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, মানে হচ্ছে CMYK এই কালার মোডটা ব্যবহার করা হয়। সো কালার মোড এখানে কোন জায়গায় আছে আপনারা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন। ইমেজ থেকে, আচ্ছা এটা পরে দেখাই। তো এখান থেকে নিচের প্রশ্ন দেখেন, হোয়াট ইজ 3 ডাইমেনশন অফ অর 3D। 3D মিনস হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা সম্পন্ন, মিনস যে কোনো অবজেক্টের লেন্থ, ওয়েথ অ্যান্ড ডেপথ। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো তারপর আছে রাইট ডাউন সাম কালার এলিমেন্ট, মানে কয়েকটা কালারের এলিমেন্ট লিখতে বলছে। এখানে হচ্ছে হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস এবং হচ্ছে ভ্যালু। এই অপশনগুলো আপনার হচ্ছে ফটোশপে ইমেজ থেকে এই যে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্টের ভিতরে আপনারা এই যে হিউ অ্যান্ড স্যাচুরেশন, কালার ব্যালেন্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অনেক বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। তো আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন। তারপর আমরা আসি নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ পাথফাইন্ডার ডু। এই পাথফাইন্ডার কি? পাথফাইন্ডার হচ্ছে ইলাস্ট্রেটরের একটা ডিফল্ট অপশন, যেটার মাধ্যমে কিনা আমরা বিভিন্ন শেপকে কেটে একত্রিত করতে পারি বা হচ্ছে মাইনাস করে দিতে পারি। ফর এক্সাম্পল, এখানে আমরা যদি একটা হচ্ছে ইলিপস এভাবে ড্রয়িং করি, ঠিক আছে, এটা হচ্ছে একটা ফিল কালার দিয়ে দিই, ব্ল্যাক কালার। এখন অল্টার ধরে যদি এটাকে একসাথে করি, এখন এখানে যদি ক্লিক করে আমরা হচ্ছে পাথফাইন্ডার, এখানে ক্লিক করে দুইটাকে সিলেকশন করে এই যে এটা হচ্ছে শেপ ফিল্টার, আমরা পাথফাইন্ডারটাকে একটু নিয়ে আসি। পাথফাইন্ডার, এই যে পাথফাইন্ডারের মাধ্যমে এই দেখেন প্রথম অপশনটা আছে কি ইউনিট, মানে এই যে এই শেপটা এবং হচ্ছে এই শেপটা একত্রিত করার জন্য আমরা মূলত পাথফাইন্ডার ইউজ করতে পারি। ঠিক আছে, এই দেখেন যদি এই দুটো সিলেক্ট করে এখান থেকে একটা ক্লিক করে দিই, এটা একত্রিত হয়ে যাবে। ঠিক আছে, Ctrl Z। এর ডান দিকে অপশন দেখেন লেখা আছে মাইনাস ফ্রন্ট, মানে এখানে যদি দুইটা শেপ থাকে তাহলে একটা মাইনাস হয়ে যাবে, এই যে একটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি এটাও বুঝতে পেরেছেন। এখন এখানে সিলেক্ট করে এই দেখেন এখানে লেখা আছে ইন্টারসেক্ট, মানে এই শেপটা এবং এই শেপটার ভিতরে যে জয়েন্ট শেপটা ছিল এইটুকু থাকবে এবং বাকিগুলো ডিলিট হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এর ডান দিকে দেখেন লেখা আছে এক্সক্লুড মিনিংস, ভিতরে কাটা যাবে, শুধুমাত্র বাহিরে থাকবে। এই দেখেন এই যে ভিতরে কাটা শুধুমাত্র কোন জায়গায় আছে, বাহিরে আছে। সো আশা করি এই তিনটা অপশন ভালোভাবে বুঝতে পেরেছেন। এর নিচে দেখেন লেখা আছে ডিভাইড মিনস, এই দেখেন এই শেপটা সিলেক্ট করার পর এটা একটা অংশ, এটা একটা অংশ এবং এটা একটা অংশ। এখন তিনটা অংশকে যদি আমি আলাদা করতে চাই, তিনটা অংশকে আমি চাই আলাদা আলাদা কালার দিব। এখন এইটা সিলেক্ট করে এখান থেকে করে দেবো হচ্ছে ডিভাইড করে দেওয়ার পর এখান থেকে যে আমাদের আনগ্রুপ করতে হবে, মাউস রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে আনগ্রুপ করে দেবো। আনগ্রুপ করে দেওয়ার পর দেখবেন এই তিনটা শেপ সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে। সো আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন। তো আমাদের নেক্সট যে অপশনটা সেটা হচ্ছে এখান থেকে দেখেন লেখা আছে ট্রিম। যদি আমরা এখানে ক্লিক করে দিই, এটা ট্রিম হয়ে যাবে। ঠিক আছে, তারপরে অপশনগুলো তেমন ইউজ করা হয় না। সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে পাথফাইন্ডারের মাধ্যমে বিভিন্ন শেপকে কাটা যায়, মাইনাস করা যায়, তারপর হচ্ছে অ্যাড করা যায়, এই ধরনের বিভিন্ন কাজকর্ম করা যায় পাথফাইন্ডারের মাধ্যমে। তারপর দেখেন লেখা আছে হুইচ আর 3 স্ক্রিন মোড অ্যাডোবি ইলাস্ট্রেটর 2017। তো নর্মাল,
ফুল স্ক্রিন, মেনু বার, ফুল স্ক্রিন। তো এটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি? এখানে দেখেন আমাদের টুলস বারগুলো রয়েছে এবং এখানে সাবটুল বারগুলো রয়েছে এই যে নিচে। তো এটাকে আমরা যদি কিবোর্ড থেকে শুধু এফ বাটন চাপি, এফ বাটন, তো এফ বাটন চাপলে আমাদের ফুল স্ক্রিন মোড হবে। তো ফুল স্ক্রিন মোড হয়েছে, এই দেখতে পাচ্ছেন এই যে একদম ফুল স্ক্রিন মোড হয়েছে। এখন আরেকটা এফ যদি চাপি, ফুল স্ক্রিন মোড, শুধুমাত্র টুলসগুলা শেষ হয়ে যাবে এবং হচ্ছে আমাদের সমস্ত ডিজাইনটা দেখা যাবে। তো এটা কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে ফুল স্ক্রিন মোড দেখার জন্য, বিশেষ করে আমাদের ডিজাইন সম্পন্ন হওয়ার পরে এই ডিজাইনটা কেমন হয়েছে, ফাইনাল আউটপুটটা দেখার জন্য এই ফুল স্ক্রিন মোডটা আমাদের মূলত প্রয়োজন পড়ে। সো আশা করি এটা কিভাবে করতে হয় বুঝতে পেরেছেন। এখন আমরা এটা ব্যাকে কিভাবে যেতে পারি? আমরা যদি কিবোর্ড থেকে এফ বাটনে একটা প্রেস করি, এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাকে চলে আসছে। আবার আমরা যদি কিবোর্ড থেকে ট্যাব ট্যাবে প্রেস করি, দেখবেন আমাদের ফুল সাব সাইডে যেগুলো ছিল টুলস বার, এগুলো সব চলে গেছে, আবার আমাদের হচ্ছে চলে আসছে। অনেক সময় আমাদের কি হয়, এই যে আমাদের হচ্ছে ট্যাবে বা হচ্ছে এফ এ চাপ লাগে, তো আমাদের তখন কি হয়, এই টুলস বারগুলো চলে যায়, আমরা মনে করি যে আমাদের কাজটা কি হয়ে গেল, খুব ঝামেলা হয়ে গেল। আসলে এটা কোনো ঝামেলাই না। আমরা যদি এফ বাটন চাপি তাহলে হচ্ছে আমাদের পূর্বের অবস্থায় ফিরে আসবে। সো আশা করি আপনারা এই তিনটা অপশন খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপর লেখা আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ টু কনভার্ট এ রাস্টার ইমেজ টু ভেক্টর ইমেজ, মানে একটা রাস্টার ইমেজকে কিভাবে ভেক্টর ইমেজে কনভার্ট করা যায়। এখন সেই অপশনটা কিভাবে কাজ করে সেটাই বলা হয়েছে আমাদের এখানে। এই যে দেখেন এখানে হচ্ছে একটা রাস্টার ইমেজ আমি অলরেডি নিয়ে নিয়েছি এখানে। তো এই রাস্টার ইমেজ অলরেডি নিয়ে নিয়েছি। এখন এটা হচ্ছে একটা রাস্টার ইমেজ, এটা কিন্তু একটা লোগো রাস্টার ইমেজ। এখন এটাকে যদি আমি কালার চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমাকে অবশ্যই ভেক্টরে রূপান্তর করতে হবে। এখন ভেক্টরে রূপান্তর করতে হলে কিন্তু আমাকে অবশ্যই এই লোগোটা রিক্রিয়েট করতে হবে। সো ইলাস্ট্রেটরের ভিতরে একটা ডিফল্ট অপশন রয়েছে যেটার মাধ্যমে কিনা আমরা এখান থেকে রাস্টার ইমেজটাকে ভেক্টর ইমেজে কনভার্ট করতে পারি। এখানে এটা সিলেক্ট করে এখান থেকে দেখেন কন্ট্রোল জেড, তো এটাকে হচ্ছে রাস্টার থেকে ভেক্টর করার জন্য আমাদের প্রথমে এরকম একটা অপশন ছবি থাকবে। তখন ফটোশপের ভিতরে ইলাস্ট্রেটরের ভিতরে আপনারা হচ্ছে দেখতে পারবেন যে এই আমাদের রাস্টার যে ছবিটা, এটাকে হচ্ছে ভেক্টর করার জন্য আমাদের হচ্ছে রেজাল্ট দেখাবে। তো আমরা এখানে দেখবেন এই যে এরকম এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন রাস্টার ইমেজ লেখা থাকবে। তো এখানে দেখবেন 16 কালার লেখা আছে, 16 কালার, ঠিক আছে। তো 16 কালার, এই যে আমি কিন্তু এটা করে ফেলেছি, এই জন্য আমার বারবার এটা এরকম আসতেছে। এই যে এরকম অপশন থাকবে রাস্টার টু ভেক্টর, ক্রিয়েট কনভার্ট টু ভেক্টর। এখানে আপনারা 16 কালার ক্রিয়েট করে তারপরে ক্রিয়েট করবেন, তারপর হচ্ছে এক্সপান্ড করে দেবেন, ঠিক আছে। এক্সপান্ড করে দেওয়ার পরে এটা ভেঙে যাবে, একটু অপেক্ষা করি আমরা। তো এখান থেকে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে যদি এটাকে আমরা আনগ্রুপ করে দিই, এই যে আমাদের দেখতেই পাচ্ছেন এটা আনগ্রুপ হয়ে গিয়েছে। এখন এটাকে টান দিয়ে বাইরে নিয়ে আসি। এখন দেখেন আমরা চাইলে এটার যে কোনো অপশনের কালার চেঞ্জ করতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো। সো কিভাবে রাস্টার টু ভেক্টর করতে হয় বা একটা রাস্টার ছবিকে ভেক্টরে কিভাবে রূপান্তরিত করতে হয় খুবই সহজে, সেটা আমরা দেখে ফেললাম, ঠিক আছে। তো ভাইভাতে এই কোশ্চেনটা অনেকবার আসে, আপনারা আশা করি যে এটা বুঝতে পেরেছেন এবং আনসারটা করতে পারবেন। এখন দেখেন 10 নম্বর অপশন লেখা আছে হোয়াট ইজ লিডিং, লিডিং মানে কি। তা আমরা এই অপশনটা সহজে বোঝার জন্য ইলাস্ট্রেটরে যাবো একটু। ইলাস্ট্রেটরে যাওয়ার পর এই যে দেখেন এই অপশনটা আপনারা একটু লক্ষ্য করেন, লিডিং মিনিংস হচ্ছে দুইটা লাইনের মাঝখানে যে দূরত্ব বা গ্যাপটা, সেটাই হচ্ছে লিডিং। এটা ছিল বিফোর, মানে লিডিং মানে একটা লাইনের নিচে আরেকটা লাইনের যে গ্যাপ, এই গ্যাপটাই হচ্ছে লিডিং। এই কোয়েশ্চেনটা অনেকবার আসে যে লিডিং কি। লিডিং হচ্ছে একটা লাইন থেকে একটা লাইনের ভিতরের যে গ্যাপটা, সেটাই হচ্ছে লিডিং। সো আশা করি এটা বুঝতে পেরেছেন। এর নিচে এর ডান দিকে লেখা আছে দেখেন ট্র্যাকিং। এই ট্র্যাকিং যে বিষয়টা সেটা কি, এটা আরো সহজ বোঝার জন্য আমি আরেকটা ছবি নিয়ে রেখেছি। এই দেখেন এখানে প্রথম যে ট্র্যাকিং লেখাটা এটা খুবই চাপানো আছে, দ্বিতীয় ট্র্যাকিং লেখাটা একটু হালকা চাপানো আছে এবং তৃতীয় যে ট্র্যাকিং লেখাটা এটা কিন্তু ফুললি চাপানো আছে। তার মানে আমরা বুঝলাম ট্র্যাকিং মানে হচ্ছে একটা ওয়ার্ডের ভিতরে একটা একটা লেটার থেকে আরেকটা লেটার কতটুকু দূরত্ব থাকবে সেটা নির্ধারণ করা। তার মানে ট্র্যাকিং হিসাবে যেটাকে আমরা ধরতে পারি
সেটা হচ্ছে একটা ওয়ার্ডের ভিতরে একটা লেটার থেকে আরেকটা লেটারের যতটুকু দূরত্ব আছে সেটাকে আমরা ট্র্যাকিং হিসেবে ধরতে পারি। সো আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন। তার ডান দিকে দেখেন লেখা আছে কার্নিং। এই কার্নিং বিষয়টা কি? কার্নিং বিষয়টা বোঝার জন্য আমি হচ্ছে এখানে আরো একটা ছবি নিয়ে রেখেছি। কার্নিং মানে হচ্ছে এই দেখেন, এখান থেকে এই একটা ওয়ার্ড থেকে একটা ধরেন একটা ওয়ার্ড বা একটা লাইন বা একটা প্যারাগ্রাফের সমস্তটার হাইট এই হাইটটা যদি আমরা বাড়াই দিই তখন এটা হয়ে যায় কার্নিং। এই দেখেন এখানে নো কার্নিং দেওয়া আছে, এখানে জাস্ট হাইটটা বাড়াই দেওয়া হয়েছে, মানে হচ্ছে এই দেখেন এটা থেকে এটা দূরত্ব, এটা থেকে এটা দূরত্ব সমান করা হয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে দেখেন এখান থেকে এই বি যে লাইনটা এটা কিন্তু সমান নাই, আবার এখান থেকে এটা কিন্তু সমান ছিল না। এখানে ক্লিক করার পর দেখেন এটা একদম একটা লাইনে চলে আসছে, তার মানে আমরা কার্নিং হিসেবে বুঝলাম একটা লেটার থেকে আরেকটা লেটার অ্যাডজাস্টেবল করার যে বিষয়টা সেটাই হচ্ছে কার্নিং, ঠিক আছে। বা আপনারা হাইটটাকে ধরতে পারেন কার্নিং হিসাবে। তো আমরা নেক্সট প্রশ্ন নিয়ে আলোচনা করি। এখানে লেখা আছে হোয়াট ইজ ম্যানিপুলেশন। তো ম্যানিপুলেশন বলতে আমরা কি বুঝি? ম্যানিপুলেশন মিন্স একাধিক ছবিকে কম্বাইন করা, একত্রিত করা, মার্জ করা, মিলিত করা। আমরা যে কোনো একটা অপশনকে ধরতে পারি। এখান থেকে আমাদের ক্রিয়েটিভিটি মিলিয়ে আমরা যে কোনো ছবিকে হচ্ছে এখান থেকে ইউজ করতে পারি, ঠিক আছে। তো তো ফটো ম্যানিপুলেশন এই দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফটো ম্যানিপুলেশন রয়েছে। এই ফটো ম্যানিপুলেশন মিন্স হচ্ছে অনেকগুলা ছবি মিলিয়ে ফটো এডিট করার মাধ্যমে একটা ছবি তৈরি করা। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা কমলা, কমলার ভিতরে হচ্ছে গাছটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা কি আসলে সম্ভব? কিন্তু সম্ভব না। কিন্তু ফটোশপের মাধ্যমে এডিট করার মাধ্যমে এটা কিন্তু সম্ভব। এই দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ডিজাইন আছে, এই যে এখানে একটা ডিজাইন আছে, এটার নাম হচ্ছে স্প্রেড আর্ট। স্প্রেড আর্টের মাধ্যমে বিভিন্ন ক্রিয়েটিভ ডিজাইন করা যায়। যে সকল ডিজাইনগুলো কিনা আসলে বাস্তবে কোনো জায়গায় নাই, আপনারা চাইলে ফটোশপের মাধ্যমে স্প্রেড আর্টের মাধ্যমে এই ফটো ম্যানিপুলেশনের মাধ্যমে এই ধরনের ডিজাইন করতে পারবেন। সো আশা করি এই প্রশ্নটাও আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যাব নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন লেখা আছে হোয়াট ডু ইউ মিন ক্লিপিং পাথ ইন অ্যাডোবি ফটোশপ। ক্লিপিং পাথ বলতে আপনি কি বুঝেন? এই দেখতে পাচ্ছেন একটা ছবি। ক্লিপিং পাথ বলতে এই যে পেন টুল দিয়ে এই যে এখান থেকে এই যে পেন টুলটা নিয়ে এভাবে হচ্ছে ড্র্যাগ করে করে এভাবে কাজটা কমপ্লিট করে, মানে অবজেক্ট থেকে সাবজেক্টটাকে আলাদা করার জন্য মূলত ক্লিপিং পাথটা করা হয়। তো আবার এখান থেকে যে পাথ যে অপশনটা এখানেও কিন্তু এটা সেভ থাকে, যাতে ভবিষ্যতে ইউজ করার জন্য আমরা এখান থেকে কন্ট্রোল ইন্টার দেওয়ার মাধ্যমে এটাকে সিলেক্ট করতে পারি, এবং হচ্ছে সাবজেক্টটাকে সিলেক্ট করার মাধ্যমে আমরা অবজেক্ট থেকে সাবজেক্টটাকে আলাদা করে দিতে পারি। আশা করি আপনারা এই কাজটাও খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনারা এই ক্লিপিং পাথ বুঝতে না পারেন তাহলে হচ্ছে আমাদের অন্য একটা ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে, সেগুলো দেখবেন। বা যদি নতুন কোনো ভিডিও দেওয়ার প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে। তারপর লেখা আছে হোয়াট ডু ইউ মিন বাই কালার সেপারেশন। এই কালার সেপারেশন বলতে কি বোঝায়? এই যে আমরা একটু আগে কথা বলতেছিলাম এই রেজিস্ট্রেশন মার্ক নিয়ে, এই যে রেজিস্ট্রেশন মার্ক, এই যে রেজিস্ট্রেশন মার্কে CMY কে 4টা কালার থাকে, এবং প্রিন্ট করার সময় প্রথমে সায়ান কালার প্রিন্ট হয়, তারপর ম্যাজেন্টা কালার প্রিন্ট হয়, একটার উপরে একটা প্রিন্ট হয়, তারপর ইয়েলো কালার প্রিন্ট হয় এটার উপরে, তারপর হচ্ছে ব্ল্যাক কালার। আপনারা হচ্ছে রঙিন পোস্টার যদি দেখে থাকেন প্রিন্টার মেশিনে প্রিন্ট করা, পেনার কথা বলে নেই আমি। তো এগুলো হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এগুলো কোন জায়গায় ব্যবহার করা হয়? বিভিন্ন ধরনের হচ্ছে মাহফিল, তারপর হচ্ছে লিফলেট, এই ধরনের মাহফিলের লিফলেটে এই 4টা কালার ব্যবহার করে রেজিস্ট্রেশন কালার মাধ্যমে এই কালার সেপারেশন করে এই কাজগুলো করা হয়। তো আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে এই দেখেন হুইচ অফ দ্য ফলোইং ইউজ টু কনভার্ট রাস্টার ইমেজ, এটা অলরেডি আমি দেখেছি। ইমেজ টুল, ইমেজ ট্রেসের মাধ্যমে, এটা আপনাদেরকে অলরেডি দেখানো শেষ হয়েছে। তারপর লিডিং ট্যাপিং এটাও দেখানো হয়েছে। আচ্ছা আচ্ছা, তারপরে 14 নম্বর অপশনটা দেখেন হুইচ পেপার সাইজ এ ফলোইং A4 পেপারের সাইজ কত? 210 বাই 297 ইঞ্চি, ঠিক আছে। তারপর দেখেন হোয়াট ইজ স্মার্ট অবজেক্ট ইন ফটোশপ। ফটোশপের ভিতরে স্মার্ট অবজেক্ট কি এবং এটা কিভাবে কাজ করে? তো স্মার্ট অবজেক্ট কি এটা বোঝানোর জন্য আমি হচ্ছে এখান থেকে যদি একটা, এই যে এখান থেকে যদি একটা লেয়ার নিই, একটা শেপ নিই, শেপ নেওয়ার সাথে সাথে দেখবেন, হ্যাঁ, ওকে,
এই শেপ নেওয়ার সাথে দেখবেন এই যে লেয়ারের ভিতরে এই যে একটা একটা বক্স হিসেবে চলে আসছে। মানে যখনই আমরা ফটোশপের ভিতরে কোনো হচ্ছে শেপ নিই, তখন ওই শেপটা ভেক্টর হিসাবে আসে এবং স্মার্ট শেপ হিসাবে আসে। তো এখন কথা হচ্ছে, এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, এইটা দেখবেন আরো ডাবল ক্লিক করলে একটা জায়গায় চলে গিয়েছে এবং আমরা এখান থেকে এটাকে কালার দিতে পারতেছি। এখন কথা হলো, এইটা যদি আমরা না পাই, যদি একটা ইমেজকে যদি স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে চাই বা স্মার্ট অবজেক্টে নিতে চাই, তখন এটাকে কিভাবে আমরা নিতে পারি? প্রথম জিনিসটা সিলেক্ট করব, মাউস রাইট বাটন, এখান থেকে লেখা আছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এই স্মার্ট অবজেক্ট করলে কি হবে, একটা ছবি ফাটবে না, ভেঙে যাবে না, পিক্সেল নষ্ট হবে না, এবং হচ্ছে যেটা ছবির রেজলিউশন যত ছিল, মানে একটা রিয়েল ছবির রেজলিউশন যত থাকে মূলত ততটুকু হয়ে যাবে। সো আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা কথা বলবো আমাদের লাস্ট যে অপশনটা, সেটা হচ্ছে হোয়াট ডুপ্লিকেট লেয়ার শর্টকাট, কন্ট্রোল জে, মানে লেয়ারকে কিভাবে ডুপ্লিকেট করতে পারি আমরা। এই ফটোশপে আসার পরে আমরা যদি এখান থেকে কন্ট্রোল জে চাপি, এই যে এখান থেকে কন্ট্রোল জে চাপলে কি হয়, লেয়ার ডুপ্লিকেট হয়। সো আশা করি আপনারা সবাই এই যে কয়টা কোশ্চেন ছিল এই কোশ্চেনগুলো বুঝতে পেরেছেন। আপনারা যে যদি কারো আরো কোনো বিস্তারিত কোশ্চেন জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং হচ্ছে মেসেজ দিবেন। সো আশা করি আপনারা এই সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই পিডিএফটা আপনাদের গ্রুপে আমাদের হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো লম্বা সময় ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো আসসালামু আলাইকুম।